বোরকা পরে পালিয়ে গেছেন, বোরকা সাদ্দাম বলেও অনেকে বলছে। এখন বলা হচ্ছে এতিম লীগ। কখন গিয়ে আসলে এই বিষয়টাতে আপনাদের পালাতে বাধ্য হলেন আপনারা? কখন আপনাদের সরকার ক্ষমতায় আছে, আপনাদের পুলিশ, আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী, আর আপনারা এত অসহায় নির্যাতিত হয়ে গেলেন। প্রকাশ্য রাজনীতিতে আপনি ফিরতে গেলে আপনার কি মনে হয় ইরাকের সাদ্দাম হোসেনের মতো কোনো পরিণতি বড় হোসেন দিবস উপলক্ষে ডাক দিয়েছিল জামায়াতের 0 পয়েন্টে গুলিস্তানের, কিন্তু সেখানে আমরা খুব বেশি উল্লেখযোগ্য পরিমাণে আসলে ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো হতে দেখি নাই। এটাকে বলা হচ্ছে, অনেকে এভাবে বলছেন যে 0 পয়েন্টে 0 পারফরমেন্স দেখালো আওয়ামী লীগ। এরকমটি কেন হলো? প্রথম কথা হচ্ছে যে এই কর্মসূচি পালন করার জন্য ছাত্রলীগের অনেক নেতাকর্মী, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী অংশগ্রহণ করার জন্য সেখানে গেছে, বিক্ষিপ্তভাবে মিছিল করেছে, নানা জায়গায় সমবেত হয়েছে। সবখানেই কিন্তু পুলিশ তল্লাশি ছিল, সবখানেই তারা ফোন চেক করেছে, মোবাইল চেক করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা ব্যবহার করার চেষ্টা করেছে এবং জোরপূর্বক একটি দেশে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমাবেশ করার যে অধিকার রয়েছে সেটির আলোকে বাংলাদেশ আওয়ামী লীগ পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, সেই জায়গাটি বেদখল করে তারা নিজেদের কর্মসূচি তারা বাস্তবায়ন করেছে। এবং আমরা মনে করি যে এটি আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, সেই আন্দোলনের একটি যাত্রা ছিল। সেখানে নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলেছে বলে আমরা মনে করি এবং গোটা বাংলাদেশের মানুষের সামনেই কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের মুখোশ উন্মোচিত হয়েছে। জি, আপনারা প্রতিরোধ গড়ে তুলেছেন বলছে। সেই প্রতিরোধের প্রসঙ্গে আসে, আপনি বলছিলেন যে কিভাবে আপনাদেরকে আটকানো হয়েছে, মোবাইল ফোন চেক করা হয়েছে। আপনাদের কি মনে পড়ে যে 2022-এর 10ই ডিসেম্বর বিএনপির একটা বড় সমাবেশ করার কথা ছিল এবং হয়েওছে, তখন ঠিক একই রকম ভাবে পুলিশ এবং পুলিশের সাথে মিলে ছাত্রলীগের নেতাকর্মীরা তখন ঢাকায় আগত মানুষদের মোবাইল ফোন চেক করেছে। সবগুলো গণমাধ্যমে খবরগুলো আমরা দেখেছি। তখন ওইটা প্রশ্ন উঠেছে, ছাত্রলীগ কোন ম্যান্ডেটে বা কোন ক্ষমতা বলে সাধারণ মানুষের মোবাইল চেক করে? একই রকম বাস্তবতা এখন কি আপনাদের দিকে বুমেরাং হয়ে আসছে কিনা? বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পরিচালনা করার সময় বা আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অভ্যন্তরীণ ছাত্র রাজনীতি হোক বা সার্বিকভাবে জাতীয় রাজনীতির পরিমণ্ডল হোক, সবখানেই তো সমাবেশ করা যায়নি। এই ধরনের রেকর্ড খুব আছে বলে আমি মনে করি না। সমাবেশ সবাই করতে পেরেছে। আমাদের বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, কিন্তু সবাই যার যার মতামত প্রকাশ করেছে, সংগঠিত হয়েছে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে তাদের মতামত তুলে ধরেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংগঠনগুলো তাদের ক্রিয়াশীল ভূমিকা পালন করেছে। সংসদীয় রাজনীতি, রাজপথের রাজনীতি দুটোই তো চলমান ছিল। আর আজকে কি সেই বাস্তবতা রয়েছে যেখানে এক ধরনের সমাবেশ করার সুযোগ, তাদের মতামত প্রকাশ করার সুযোগ, কিংবা এই ফ্যাসিস্ট সরকারের বয়ানের বাইরে গিয়ে নিজস্ব মতামত বলার সুযোগ, সেই বাস্তবতা তো বাংলাদেশে নেই, বরং দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক বলে মনে করি। 5ই আগস্টের ওই সময়টাতে আপনি আসলে সিলেট সীমান্ত দিয়ে বোরকা পরে পালিয়ে গেছেন, বোরকা সাদ্দাম বলেও অনেকে বলছে। এই বিষয়টি থেকে আপনি কোনো প্রতিক্রিয়া দিবেন? এটা সঠিক নয়। আপনাদের কর্মীরা যে দেশে আছে তাদের জন্য কি আপনারা মানে সেই অনুভবটা করেন? আপনাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তার ছোট বোনকে নিয়ে শুধুমাত্র চলে গেলেন। তার যারা শেখ পরিবারের যারা, তারাও সবাই দেশের বাইরে নানান রকম ভাবে চলে গেছেন বলে আমরা জেনেছি। এটা কি আপনারা অনুভব করেন যে নেতাকর্মীরা, তাদেরকে এখন বলা হচ্ছে এতিম লীগ? আমাদের যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যে ধরনের ষড়যন্ত্রমূলক পরিবেশ তৈরি করা হয়েছিল, বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার জীবন বিপন্নেরই শিকার হয়েছিল। দেশরত্ন শেখ হাসিনা বেঁচে আছেন বলেই তো বাংলাদেশের মানুষ এখন অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করার স্বপ্ন দেখছে, কুক্ষিগত গণতন্ত্রকে মুক্ত করার স্বপ্ন দেখছে। একজনের সাংবিধানিক ধারাবাহিকতা, আইনের শাসন যেন সুপ্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখছে, বাংলাদেশের মানুষ যে এই অবৈধ সরকারের সমস্ত ধরনের নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে সুদৃঢ় ঐক্য গড়ে তোলার কথা ভাবছে, প্রতিবাদ প্রতিরোধে ইস্পাত দৃঢ়ভাবে সংগ্রামীকে এগিয়ে নেওয়ার কথা ভাবছে, এটা তো সম্ভব হয়েছে একমাত্র দেশরত্ন শেখ হাসিনার জীবন বেঁচে যাওয়ার কারণে। আপনাদের নেতাকর্মীরা 16 জুলাই 124 জন পদত্যাগ করেছিল, মানে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছিল যে তারা ছাত্রলীগের কর্মকাণ্ডের সাথে নাই, তারা এই কর্মকাণ্ডকে বর্বরোচিত বলে মন্তব্য করছে। আপনারা এটি সঠিক না। এই ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা কিন্তু বিবৃতি দিয়েছিলাম। কিছু ঘটনা ঘটেছে আপনি যেটি বলছেন, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা কিন্তু এটি পরিষ্কার করেছিলাম। 16 জুলাই আমরা পরিষ্কার করেছিলাম যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। অল্প কিছু, আপনি যেটি বলছেন সংখ্যার কথা, সেটি কিছু মাত্রায় ঘটেছে। একটি ছাত্র সংগঠন নাম ধরে এবং তাদের কি কি স্ট্যাটাস, সেই বক্তব্যগুলো এসেছে, আপনি যদিও অস্বীকার করছেন। মানে আপনি বলছেন আপনি সচেতন বা আপনারা সচেতন ছিলেন। সেদিন কিছুদিন আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের একটি সাক্ষাৎকার একটি টেলিভিশন চ্যানেলে আমরা দেখেছি। সেখানে তিনি বলছেন যে এটি 5ই আগস্টের এই ঘটনাটা একটা ষড়যন্ত্রের অংশ, দেশীয় আন্তর্জাতিক, এবং তারা এই ষড়যন্ত্র সম্পর্কে, মানে আপনারা এই ষড়যন্ত্র সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন। আপনিও বলছেন যে আপনারা সচেতন ছিলেন। এত সচেতন বা ষড়যন্ত্র সম্পর্কে জানা সবকিছু সত্ত্বেও কখন গিয়ে আসলে এই বিষয়টাতে আপনাদের পালাতে বাধ্য হলেন আপনারা? কখন গিয়ে পরিস্থিতি এমন হয়ে গেল, ঠিক কোন মুহূর্ত থেকে? আমরা শুরু থেকেই যেটি বলছি যে কোটা ইস্যুর একটি শান্তিপূর্ণ সমাধান, ইস্যু ভিত্তিক সমাধান, এবং শিক্ষার্থীদেরকে কেউ যেন
ব্যবহার না করতে পারে, সে লক্ষ্যে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এবং সরকার আন্তরিকতার সঙ্গে ভূমিকা পালন করার চেষ্টা করছে। আপনি দেখবেন 16 তারিখে, 15 তারিখে এই সহিংসতামূলক, 14 তারিখে এই ধরনের উস্কানিমূলক স্লোগান, 15 তারিখে এক ধরনের সহিংসতামূলক পরিবেশ পরিস্থিতির সূচনা, এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে 16 তারিখ থেকে শুরু করে ধারাবাহিকভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করা, প্রশিক্ষিত ক্যাডারদেরকে ব্যবহার করা, এবং যারা বিভিন্ন মৌলবাদী সংগঠন, ধর্মান্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে তাদেরকে লেলিয়ে দেয়া, এবং সেটির মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে আক্রমণ করা, এবং এক ধরনের লাশের রাজনীতি কায়েম করা, এবং সেই লাশের দায় সরকারের উপর চাপিয়ে দেওয়া। এইভাবে যখন ধারাবাহিকভাবে পরিস্থিতির অবনতি ঘটানো হয়েছে, এবং পরিস্থিতি অবনতি ঘটানোর মাধ্যমে যে সরকার উৎখাতের দিকে নিয়ে যাওয়া হয়েছে, যেটি আমরা শুরু থেকেই বলছিলাম যে আন্দোলন যৌক্তিক, কিন্তু এই আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে, সেটির ফলাফলিত আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি। এবং এটির পেছনে যে ষড়যন্ত্রমূলক যে বিষয়গুলো ছিল, সেটি তো আজকে যাদের গায়ের হাতে রক্তের দাগ লেগে রয়েছে, যারা সরকার পরিচালনা করছে, তারাই তো বলছে। আজকে যারা এই আন্দোলনের সমন্বয়ক, তারাই তো প্রকাশ্যে বলছে যে পুলিশ হত্যা না করলে কিংবা আক্রমণাত্মক না হলে, সহিংস না হলে এই আন্দোলন সফল হতো না। তারাই তো বলছে তারা সহিংসতার ঘটনাটা ঘটিয়েছেই, একই সঙ্গে তারা সশস্ত্র একটি অভ্যুত্থানের তারা প্রস্তুতিও গ্রহণ করছিল। এটি তো আজকে যারা সরকার গঠন করেছে অবৈধভাবে, তারাই বলছে এটি তাদেরই বক্তব্য। এবং ষড়যন্ত্রের বিষয়গুলো ছিল। পরবর্তীতে আমরা দেখতে পাই যে 18 জুলাই থেকে যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনের সূচিত হয়, আজকে কিন্তু যারা আন্দোলনের সংগঠক, তারা বলছে সেখানে কিভাবে বিভিন্ন অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছে, সেটি মাদ্রাসা শিক্ষার্থী হোক, অন্যান্য জায়গার শিক্ষার্থী হোক, তারা কিভাবে পোশাক বদল করে সে আন্দোলনের অভ্যন্তরে তারা প্রবেশ করেছিল, কি ধরনের অস্ত্র তারা ব্যবহার করেছিল। আজকে সেখানে পুলিশের কোনো উপস্থিতি নেই, সেখানে অন্যান্য সংগঠনের কোনো নেতাকর্মীদের উপস্থিতি নেই, শিক্ষার্থীরা মিছিল করছে। সেই মিছিল থেকে কেউ গুলির মাধ্যমে মৃত্যুবরণ করছে, আজকে বারান্দায় মৃত্যুবরণ করছে, ছাদে মৃত্যুবরণ করেছে। এই যে ঘটনাগুলো ঘটেছে, এটির পেছনে কারা জড়িত এবং কাদের ঘাড়ে বন্দুক রেখে কে আসলে ক্ষমতায় যাওয়ার পথটি প্রশস্ত করলো, এটি কিন্তু ইতিমধ্যেই আরো বেশি প্রকাশিত হতে শুরু করেছে। ষড়যন্ত্রের অবয়বটি সম্পর্কে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই সচেতন হয়েছে, এবং আমরা মনে করি যে যত সময় যাবে এটির পেছনে যে প্রেক্ষাপট রয়েছে, যেটিকে এই অবৈধ সরকারের প্রধান মেটিকুলাসলি ডিজাইনড বলেছেন, এবং এই লাশগুলো আসলে তাদের মাধ্যমেই ঘটানো, এবং সেটির মাধ্যমে তারা আপনি বলছেন যে পেছনে কারা জড়িত সেটি বেরিয়ে আসবে, সেটি বেরিয়ে আসতে শুরু করেছে, বেরিয়ে আসবে, কিন্তু যেটি আমরা প্রকাশ্যে দেখেছি সেটিকে কি করে আপনারা অস্বীকার করবেন? সবকিছু বাদ দিয়েও যদি বলি, সেই পুলিশ অফিসারের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথোপকথন, যেখানে তিনি রিপোর্ট করছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে যে সমস্যা হচ্ছে একটাকে মারি, একটাই মরে একটাই যায়, বাকিটি থাকে, বাকিটি যায় না। মানে এই যে বক্তব্য, এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেটি শুনছেন, বাকি পুলিশ অফিসাররা তাকে পরিবেষ্টিত করে আছে, এই বিষয়গুলোকে আপনারা এই যেটি প্রকাশ্য হয়েছে সেটিকে আপনারা কি করে অস্বীকার করবেন? দেখুন, আমরা এই 15 জুলাই থেকে বাংলাদেশে 5 আগস্ট পরবর্তীতে 15 আগস্ট পর্যন্ত কি ঘটেছে না ঘটেছে এটি নিয়ে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও কাজ করছে, এবং সরকারের পক্ষে সে অবস্থানটি কি ছিল, সরকারের কি কোনো আমরা যখন দেখতে পাই যে সেটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, জাতিসংঘকে তদন্ত করার আহ্বান জানানো হয়েছিল, এবং এই ঘটনায় এই হত্যাযজ্ঞের সঙ্গে কারা সম্পৃক্ত রয়েছে সেটি যেন বের না হতে পারে। আজ কিন্তু সেই লক্ষ্যে কিন্তু যারা এই ক্ষমতাসীন হয়েছে পেছনের দরজা দিয়ে, তারা কিন্তু সেই চেষ্টাই করছে। আওয়ামী লীগ সরকার এটির সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে, এই ঘটনাগুলো যারা ঘটিয়েছে, এটির কর্মপরিকল্পনা যারা তৈরি করেছে, এটি যারা মঞ্চস্থ করেছে, সেই তথ্যগুলোর ব্যাপারে আওয়ামী লীগ সরকার কিন্তু আন্তরিকতার সঙ্গে ভূমিকা পালন করছিল। আন্তরিকতার সাথে ভূমিকা পালন করার মানে একটা নমুনা সাদ্দাম, যেটি আমি বলছিলাম, ঠিক যেই উক্তিটির কথা বলছিলাম পুলিশ অফিসারের, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই সরকারের বাইরে কেউ না, তিনি ওই সময় মানে অন্যতম প্রধান একজন ব্যক্তি সরকারের, তার কাছে যে রিপোর্টটি যাচ্ছে, নিশ্চয়ই প্রধানমন্ত্রী সেটি সম্পর্কে ওয়াকিবহাল না হবার তো কোনো কারণ নেই। এবং প্রধানমন্ত্রী 5ই আগস্টে তার যে বক্তব্যের যে বিষয়টি বাইরে পরবর্তীতে এসেছে, যে তিনি সেনাবাহিনী প্রধানকে বলছেন, সব বাহিনী প্রধানদের নিয়ে বসে তিনি বলছেন পুলিশ তো পারছে, আপনারা পারছেন না কেন, এরকম বক্তব্য আসছে। আর গণমাধ্যমে তো সেটি আমরা প্রকাশ্যেই দেখেছি, পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকে এই রিপোর্টটি করছেন যে এটা হচ্ছে সমস্যা, একটাকে মরলে একটাই মরে একটাই যায়, বাকিটি থাকে। তাহলে আসলে সরকারের ভূমিকা কিভাবে গ্রহণযোগ্য ভূমিকা বলবেন আপনি? দেখুন, সরকার সহিংসতা এড়ানোর জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিল, এবং মানুষের জানমালের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা সুস্পষ্ট ভাবে বলছি, হত্যাকাণ্ডগুলোর সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তারাই কিন্তু আজকে ক্ষমতা দখল করেছে, এবং এটি তো 5ই আগস্টের প্রেক্ষিতে সরকারকে উৎখাত করা হয়েছে। তো স্বাভাবিকভাবে সরকারের যে আইনানুগ প্রক্রিয়া, বিচারিক প্রক্রিয়া, তদন্তের প্রক্রিয়া, সেগুলো তো বের হয়ে আসার সুযোগ আর হয়নি। বরং এই সরকার ক্ষমতায় এসে কি করছে, আপনি তো সেটি অবলোকন করবেন যে সরকার কি বিচারিক প্রক্রিয়া বা এই বিষয়টির প্রকৃত তথ্য উন্মোচিত সেটি চাচ্ছে। এই সরকার যদি সেটিই চাইতো, যেটি
এই অবৈধ সরকারের প্রধান যখন ঘোষণা দিল যে সকল প্রক্রিয়া বিচারিক আওতায় নিয়ে আসা হবে, তিনি যখন নিউ ইয়র্কে একটি সাক্ষাৎকারে বললেন, পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে এই ঘটনাকে এক ধরনের ইন্ডেমনিটি প্রদান করা হচ্ছে। যারা এটি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত, যারা আন্দোলনকারী, যারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে, তাদেরকে আপনি বিচারিক আওতায় নিয়ে আসতে পারবেন না, কোনো আইনগত প্রশ্ন তাদের তুলতে পারবেন না, কোনো আদালতে তারা এই বিষয়ে প্রশ্ন তোলা যাবে না। তো এই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। আপনি সরকারিভাবে আপনি প্রজ্ঞাপন দিচ্ছেন, সরকারিভাবে আপনি নির্ধারণ করে দিচ্ছেন যে পিটিয়েছে, হল থেকে বের করে দিয়েছে, বিভিন্ন ধরনের মানহানিকর অবমাননাকর কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। এই ঘটনাগুলো কিন্তু 15 এবং 16 তারিখের ঘটনা। আপনি যে পরবর্তীকালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো কথা বলছেন, তখনও কিন্তু এটির সূচনা হয়নি। এবং 16 তারিখ সকালবেলা আপনাদের সরকার ক্ষমতায় আছে, আপনাদের পুলিশ, আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর, আপনারা এত অসহায় নির্যাতিত হয়ে গেলেন। আমরা তো একটি ছাত্র সংগঠন, আমরা তো সরকারিভাবে কোনোভাবে সম্পৃক্ত নই। আমরা বাংলাদেশ ছাত্রলীগ একটি ছাত্র সংগঠন, শিক্ষার্থীদের প্রতিনিধি। আছে তো, আমি শেষ করছি। সেটি হচ্ছে যে সেদিনই আপনি যে 16 তারিখ বিকেলের বক্তব্যের কথা বলছেন, তার আগেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে কমপক্ষে পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেটি নিয়ে তদন্ত করেছে। প্রত্যেকটি আবাসিক হলেই কমপক্ষে 40 থেকে 50টি রুম কক্ষ ভাঙচুর করা হয়েছে। আমাদের ছেলে মেয়ে যারা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের সার্টিফিকেট পুড়িয়ে দেওয়া হয়েছে। অনেক ছেলে মেয়েকে যারা রয়েছে তারা 4 তলা, 5 তলা, 6 তলা থেকে ফেলে দেওয়া হয়েছে। এই ছিল গোটা বাংলাদেশের অবয়বের চিত্র। সেই প্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা মনে রাখা হবে, অবশ্যই যারা অপরাধ করেছে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় কখনো না কখনো আসতেই হবে। জি, আপনার অধ্যায় গণতন্ত্রের পথে ফেরা। প্রকাশ্য রাজনীতিতে আপনি ফিরতে গেলে আপনার কি মনে হয় ইরাকের সাদ্দাম হোসেনের মতো কোনো পরিণতি, বর্তমান যে প্রেক্ষাপটের কথা আপনি উল্লেখ করছিলেন, সেরকম কোনো আশঙ্কা কি আপনি নিজে মনে কখনো করেন? মানে বাংলাদেশের সাদ্দাম হোসেন, আমরা এই সরকারের যে নিষেধাজ্ঞা, যারা সংবিধান গ্রহণ নিজেরাই মানে না, তারা যখন আইনের দোহাই দেয়, সেটি আমাদের কাছে হাস্যকর মনে হয়। যারা বাংলাদেশের প্রতিক্রিয়াশীল উগ্রবাদী সংগঠনগুলো, তারা তাদের নিষেধাজ্ঞার আওতায় বাইরে নিয়ে এসেছে এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, ভাষা আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, শুধু তাই নয়, বাংলাদেশের ছাত্র সমাজের বৃহত্তম অংশের প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে যখন তারা নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসে, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলেছি যে এটির কোনো গ্রাহ্যতা আমরা করি না, এটির কোনো আইনগত, নৈতিক, কোনো যৌক্তিক ভিত্তি আমাদের কাছে নেই। এই কারণে অপ্রকাশ্য কার্যক্রম বলে বাংলাদেশের কোনো কিছু আমরা প্রকাশ্যেই সবকিছু করবো। আমরা বাংলাদেশ এই অবৈধ সরকারের এই নিষেধাজ্ঞাকে আমরা থোড়াই কেয়ার করি এবং বাংলাদেশ ছাত্রলীগ আগামী দিনে সুসংগঠিত হয়ে পরিবর্তিত দাঁড়াতে পারছেন না আপনারা, এটা তো বাস্তবতা। মানে থোড়াই কেয়ার না করেই বা কি হচ্ছে, কেয়ার তো করতেই হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই কর্মসূচি পালন করছে। আজকেও মিছিল হয়েছে, এই 10 নভেম্বর বাংলাদেশ ছাত্রলীগ কর্মীরা সমবেত হয়েছে। তারা জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, বিভিন্ন ধরনের যে পরিপ্রেক্ষিতের মধ্যে আমরা বর্ণনা করেছি, এ ধরনের ঘটনাগুলো শিকার হয়েছে, কিন্তু তারপরও বাংলাদেশ ছাত্রলীগ রুখে দাঁড়িয়েছে এবং একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড ধাপে ধাপে উত্তীর্ণ হয়। বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে সফল হবে। অনেক ধন্যবাদ সাদ্দাম হোসেন। আপনি অনেকগুলো অভিযোগ করছিলেন বর্তমান সরকারের বিরুদ্ধে। সেই অভিযোগগুলো নিয়ে হয়তো সরকারের যারা আছেন তাদের সাথে যখন কথা বলার সুযোগ হয় সেগুলো নিয়ে কথা বলবো। এরকম ভুরি ভুরি অভিযোগ আওয়ামী লীগ সরকারের বলে আপনি নিশ্চয়ই শুনেছেন আছে, সংবিধান আইনের ব্যত্যয় ঘটানো। সেই বিষয়গুলো নিয়ে আপনারা আসলে কখনো মানে আমি সেটাও একটু আগে জিজ্ঞাসা করছিলাম, আপনারা কখনো অনুতপ্ত কিনা? আপনারা কি মানে দেশবাসীর কাছে কোথাও কোনো জায়গায় ভুল হয়েছে, ক্ষমা চাইছেন, এরকম কোনো জায়গায় গিয়ে পৌঁছাবেন কিনা? দেখুন, একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড তো একটি বৃহত্তর দৃষ্টিকোণের বিষয়। তো সংগঠনগুলো সবসময় একটা ধরনের প্রচেষ্টা থাকে গণমুখী থাকার, কিংবা সময়ের সঙ্গে আপ টু ডেট থাকার, কিংবা কোনো বিষয়ে থাকলে সংশোধনমূলক প্রক্রিয়া গ্রহণ করার। এটি তো একটি সংগঠনের জন্য একটি ধারাবাহিক প্রক্রিয়া। আর এই সরকার উৎখাতকে কেন্দ্র করে সার্বিক বিষয় আপনি যেটি বলছেন, সেটি তো আপনার নিজস্ব মতামত থাকবেই, সংগঠনের নিজস্ব মতামত রয়েছে, আমাদের নিজস্ব অবজারভেশন রয়েছে। সেই লক্ষ্যেই তো বাংলাদেশ ছাত্রলীগ এই বিষয়টিকে সার্বিকভাবে দেখবে। আর বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে যদি আমরা বলি, সেক্ষেত্রে যে আমরা বাংলাদেশের ছাত্র সমাজকে অভিনন্দন জানাই, শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাই। শিক্ষার্থীদের প্রতিবাদী যে স্পিরিট রয়েছে, তাদের যে দৃঢ়তা রয়েছে, যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দেওয়ার যে প্রচেষ্টা তাদের রয়েছে, তাদেরকে আমরা সালাম জানাই। এবং শিক্ষার্থীদের কাছ থেকে শেখার ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ কোনো কার্পণ্য নেই। শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষার্থীদের কোনো আমাদের কোনো বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থীদের অভিমান, অভিযোগ, সেটির আলোকে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় তাদের কর্মকাণ্ডে এক ধরনের পরিশুদ্ধি, এক ধরনের আরো ইতিবাচক বাতাবরণ নিয়ে আসার জন্য ছাত্রলীগের প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। আমরা যেটি নিয়ে সচেতন, সেটি হচ্ছে যারা সহিংসতা পরিচালনা করেছে, যারা শিক্ষার্থীদেরকে ব্যবহার করেছে, যারা শিক্ষার্থীদের লাশ ফেলেছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা এই ফৌজদারি অপরাধগুলো যোগে যারা সম্পৃক্ত এবং যারা পলিটিক্যাল গ্রুপ হিসেবে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর, ছাত্রলীগ নেতাকর্মীদের উপর যারা হত্যাযজ্ঞ পরিচালনা করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর আক্রমণ করেছে, আমাদের সাম্প্রদায়িক যে সম্প্রীতির পরিবেশ ছিল সেটিকে যারা বিনষ্ট করার চেষ্টা
চেষ্টা করেছে, এবং শিক্ষার্থীরা তো কোটা সংস্কার চেয়েছে। শিক্ষার্থীদের এই এক ধরনের, শিক্ষার্থীরা সবসময় গণতান্ত্রিক সরকারের উপরই বাংলাদেশ ছাত্র সমাজ বিশ্বাস রেখেছে। শিক্ষার্থীদের ঘাড়ে বন্দুক রেখে আজকে যারা অগণতান্ত্রিক সরকার চাপিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের যে সংগ্রাম সেটি অব্যাহত থাকবে। কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে, আমরা সুস্পষ্টভাবে বলছি, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তাদেরকে আমরা অভিনন্দন জানাই, সালাম জানাই, এবং আমরা মনে করি যে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এই শিক্ষার্থীরাই সামনে থেকে নেতৃত্ব